ওয়ালাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আমরা পড়তেছিলাম কোন অধ্যায়? ৪ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। তো সেই অধ্যায়ের পরবর্তী যে আমাদের যে টপিকটা কেপিকেসি নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ আর সহজ একটা টপিক কেপিকেসি, যেটা তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় বলো বা এইচএসসি পরীক্ষায় বলো আসে। তো আজকে আমরা প্রথমে কেপিকেসি কীভাবে সূত্রগুলো আসে সেগুলো একটু দেখব। পরবর্তী একটা ভিডিওতে আমরা এখান থেকে যে সিকিউ, এমসিকিউ বা ভর্তি পরীক্ষার প্রশ্ন যেগুলো হয় ম্যাথ, সেগুলো আমরা দেখব। ঠিক আছে? তো আমরা খুবই সহজ করে দেখব। তো চলো শুরু করি। তো কেপিকেসি আমি আগেই বলছি, আগের ভিডিও মানে লেকচার 4 নাম্বারে আমি বলছি যে কেপিকেসি কিন্তু একটা সাম্যধ্রুবক। ঠিক আছে? তোমার কোনো সৃজনশীলা বা কোনো প্রশ্নে যদি বলে যে এই বিক্রিয়ার সাম্যধ্রুবক বের করো, তার মানে তোমাকে বলছে যে কেপি আর কেসি এগুলা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে তোমার সাম্যধ্রুবকও বলতে পারে, তোমার কেপি কেসি বের করতেও বলতে পারে। তো কেপি কেসি, তো সাম্যধ্রুবকটা যেটা আমরা আগের ভিডিওতে তোমাদের আমরা কী করছিলাম, একটা সূত্র দিয়ে কিন্তু আমরা দেখাইছি যে সাম্যধ্রুবকটা আসলে কীভাবে আসতো। ঠিক আছে? এই সাম্যধ্রুবকের যে এই সূত্রটা আছে, এই যে এই সূত্রটা, এটা কীভাবে আসতো এটা তো আমরা কিন্তু প্রতিপাদন করে দেখাইছি। এই সাম্যধ্রুবকটাই কখনও ঘনমাত্রা দিয়ে প্রকাশ করা হয় আর কখনও আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি ঘনমাত্রা আর আংশিক চাপ এদের কি বলে? সক্রিয় ভর, তাই না? ভরকের সূত্র তো বলছে। তো এই সক্রিয় ভর যেহেতু বলছে, সক্রিয় ভর বলতে ঘনমাত্রা আর আংশিক চাপ দুইটাই বোঝায়। তাই আমরা যদি একবার ঘনমাত্রা দিয়ে এই সাম্যধ্রুবকটারে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় কেসি, আর যদি আমরা আংশিক চাপ দিয়া এই সাম্যধ্রুবকটারে প্রকাশ করি তাহলে সেটা হয়ে যায় কেপি। ঠিক আছে? তাহলে সাম্যধ্রুবকের সূত্রে বলছে যে উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে? তাহলে এই যে উৎপাদ দুইটার ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা করি তাহলে আমরা কেসি পাই, যে সাম্যধ্রুবকটা পাই সেটা হলো কেসি। আর উৎপাদের যদি আংশিক চাপ বা বিক্রিয়কের আংশিক চাপ যদি করি তাহলে সেটা আমরা পাই কেপি। ঠিক আছে? তাহলে এখন এই কেপি কেসি আমরা দেখলাম এটা। এখন আবার বলছিলাম যে পার্শিয়াল প্রেশার বা এই যে আংশিক চাপটা আমরা কীভাবে পাই? আংশিক চাপ পাই কীভাবে? যে মোল ভগ্নাংশ একটু মোট চাপ, তাই না? আমরা বলছিলাম কিন্তু আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তার মোল ভগ্নাংশ ইন্টু কি? মোট চাপ। ঠিক আছে? এটা কিন্তু আমরা আগের সূত্রে তোমাদের দেখাইছি, মোট চাপ। আর এই মোল ভগ্নাংশ সমান কি? নিজের মোল বাই মোট মোল। ঠিক আছে? তাহলে নিজের মোল বাই মোট মোল, তাহলে নিজের মোল বাই মোট মোল যদি আমি করি তাহলে সেটা আমি পাই মোল ভগ্নাংশ। আর এটার সাথে যদি কি যে মোট চাপ গুণ করি আমি, তাহলে সেটা হয়ে যায় আংশিক চাপ। ঠিক আছে? এটা আমরা দেখাবো। তো এখন আমাদের একটা টপিক জানা লাগবে, সেটা হলো বিয়োজন মাত্রা কি। ঠিক আছে? এইটা বিয়োজন মাত্রা কি, এইটার আলফা দিয়ে প্রকাশ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানকার জন্য। ঠিক আছে? তাহলে বিয়োজন মাত্রাটা কি নর্মালি আমি তোমাদের দেখাই। যে সাপোজ মনে করো যে এখানে কি আছে, সাপোজ মনে করো যে এখানে H2 প্লাস I2। ঠিক আছে? এখানে আমি যে কোনো একটা দেখাচ্ছি 2HI আসছে, তৈরি করছে। এই বিক্রিয়ায় বিয়োজন মাত্রা কি? তোমার সাপোজ আমি তোমার বলছিলাম যে শুরুতে বিক্রিয়ক তোমার হাইড্রোজেন আর আয়োডিন দেওয়া আছে। ঠিক আছে? এটার হয়তো 5 মোল, এটার হয়তো 5 মোল তোমার দেওয়া আছে, আর বলছে যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে উৎপাদ কতটুকু পাওয়া যাবে। তার মানে শুরুতে যখন তারা বিক্রিয়া করে নাই তখন কিন্তু আমার উৎপাদ 0। হ্যাঁ, সময়ের সাথে সাথে বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে আর তারা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, তাই না? এই দুইটা বিক্রিয়া হইতেছে আর হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। তো সময় যত বাড়বে তখন এর পরিমাণ বাড়বে, আর এই দুইটার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমবে। তাহলে এই যে এর পরিমাণটা যে কমতেছে, যেই পরিমাণটা কমে যায় সেটা বলে বিয়োজনের পরিমাণ। ঠিক আছে? আমি ধরলাম শুরুতে এর মোল দেওয়া ছিল 5 মোল। ঠিক আছে? তো একটা টাইম পর দেখা যায় যে 5 সেকেন্ড 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর দেখলাম যে এর থেকে 1 মোল কমে গেছে। ঠিক আছে? এর থেকে 1 মোল এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। ঠিক আছে? তাহলে এর থেকে 1 মোল যে কমে গেছে এটা কি হয়ে গেল? বিয়োজিত হয়ে গেল না, মানে কমে গেল না। এর থেকে 1 মোল কমে যায়, সেটা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে ওরা ডানে। তো এই যে 1 মোল যে কমে গেল 10 সেকেন্ড পরে, তাহলে এই যে কমে যেতেছে এটা বলে বিয়োজনের পরিমাণ। এটা কি? এটা হলো বিয়োজনের পরিমাণ। কতটা আমার বিয়োজন হইল? বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি করলো কতটা? তো বিয়োজনের পরিমাণ হলো এইটা। ঠিক আছে? তাইলে আর বিয়োজন মাত্রা কোনটা? 1 মোলে কতটা বিয়োজিত হয় সেটা। আমরা দেখলাম যে 5 মোল থেকে কিন্তু 1 মোল কমে যায়, তাই না? তাহলে 5 মোল থেকে কমে যায় কত? 5 মোল থেকে বিয়োজিত হয় কতটুকু? 5 মোল থেকে বিয়োজিত হয় আমার কয় মোল? 1 মোল, তাই না? তাহলে 1 মোল থেকে আমার বিয়োজিত হয় কত মোল? দেখো তো যে 1/5। তাহলে 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় এইটাই হলো আলফা, মানে কি? বিয়োজন মাত্রা। বুঝছ? এই বিয়োজন মাত্রা সবসময় 1-এর কম হবে, কারণ কোনো একটা যৌগ যতটুকু আছে তার থেকে বেশি পরিমাণ তো বিয়োজিত হইতে পারে না। যতটুকু আছে
তার কিছু শতাংশ বিয়োজিত হবে। হ্যাঁ, পুরোটা কিন্তু বিয়োজিত নর্মালি তেমন হয় না। তাহলে এখানে বিয়োজন মাত্রা কত 1/5। তাহলে সহজ কথায় যতটুকু বিয়োজিত হবে সেইটা বাই যতটুকু ছিল সেইটা, ঠিক আছে। এখানে 1 মোল বিয়োজিত হয়েছে আর আগে ছিল কত 5 মোল, তাহলে 1/5 হলো বিয়োজন মাত্রা। তো এই বিয়োজন মাত্রা সম্পর্কে কিন্তু ধারণা থাকা লাগে, ঠিক আছে। তাহলে তোমারও যদি বলে যে বিয়োজন মাত্রা 10%, এটার মানে কি? তো বিয়োজন মাত্রা 10% মানে বোঝায় যে বিক্রিয়কটা যদি আগে থাকতো 90-100 মোল থাকতো, তার মানে সেখান থেকে কি হয়েছে 10 মোল আমার বিয়োজিত হয়েছে, ঠিক আছে। তাহলে বিয়োজন মাত্রা 10% মানে কি, যে 100 থেকে 10 চলে গেছে, ঠিক আছে। 10% মানে এটাই, পার্সেন্ট মানে তো বুঝো। তাহলে 100 থেকে যদি 10 চলে যায়, তাহলে চলে গেছে কত, বিয়োজনের পরিমাণ 10, আর আগে ছিল কত 100, তাহলে আগে 100, তাহলে এটা করে দেখো 0.1 আসে, তাই না। এই 10% মানে কি 0.1ই তো, মানে পার্সেন্টেজ বলছে মানে কি 0.1 না, তাহলে ওইটাই। তার মানে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, মনে করবা যে যত দেওয়া থাকবে 100 থেকে তত, ঠিক আছে। যদি 5% দেওয়া থাকে, তার মানে 100% থেকে 100 মোল থেকে 5 মোল যায়, ঠিক আছে, মানে 5/100, হ্যাঁ, যেটা হলো 0.5 হয়ে যায়। তাহলে এই যে এই বিয়োজন মাত্রা তোমাদের যেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে, তোমরা নর্মালি অঙ্কে যখন ব্যবহার করবা আলফার, তখন সেটা কি পার্সেন্টেজটা সরাবা। আর পার্সেন্টেজ সরাইলে মানে কি 100 দিয়ে কী করা লাগে, ভাগ করা লাগে, মানে 0.1, ঠিক আছে। তাহলে অঙ্কে তখন তুমি 0.1, তোমার যদি 20% দেওয়া থাকে, তাহলে অঙ্কে তুমি 0.2, মানে 100 দিয়ে ভাগ করবা এটা, ঠিক আছে। আর পার্সেন্ট মানে এটাই বোঝায় 20% মানে কি 100 মোল ছিল, 20 মোল বিয়োজিত হয়ে গেছে, হ্যাঁ, তার মানে 100-র মধ্যে 20 গেছে, মানে 20/100, মানে ওই যে ওইটাই 20% হতেছে। তাহলে বিয়োজন মাত্রাটা আমি তোমাদের এখানে বুঝাইতে পারছি, আর কেপি কেসিও আমি তোমাদের এখানে বুঝাইছি। এখন এই যে সি আর ডি এর ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা তোমরা কীভাবে পাবা, ওইটা জানার জন্য তোমাদের বিয়োজন মাত্রাটা জানার দরকার ছিল, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এই সি আর ডি এদের ঘনমাত্রা কীভাবে আসবে, এইটা আমি এখন তোমাদের বলি, চলো। তো আমি যদি তোমাদের এখন কি করি, দেখো নর্মালি এখন আমি আরেকটা বিক্রিয়া দেখাই, ঠিক আছে। তোমাদের আমি আরেকটা বিক্রিয়া এখানে দেখাই, দেখো যে এই যে আমি এখন তোমাদের দেখাই, সাপোজ মনে করো যে PCl5, হ্যাঁ, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা ভেঙে কী তৈরি করলো, PCl3 আর Cl2, হ্যাঁ, ফসফরাস টাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস, এই জিনিস দুইটা তৈরি করলো, ঠিক আছে। তাহলে মনে করো যে এখানে যেহেতু 1 মোল আছে, আমরা যেহেতু পার্সেন্টেজ করতেছি, হ্যাঁ, এই জন্য এটার আগে যেহেতু 1 আছে, এটারে আমরা কি 1 মোল ধরবো, মানে 100% ধরতে পারি, ঠিক আছে, 100% ধরতে পারি। তাহলে এইটা যেহেতু বিক্রিয়ার শুরুতে এটার আগে 1 মোল ছিল, তার মানে আমরা ধরবো যে এখানে 1 মোল বিক্রিয়া, এটা 1 মোল প্রথমে শুরু হয়েছে, ঠিক আছে, এটা 1 মোল বিক্রিয়া করে। আর বিক্রিয়ার শুরুতে আমরা জানি উৎপাদ সবসময় 0 হয়, ঠিক আছে। তাহলে এটা কখন, এটা হলো প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা জানি যে বিক্রিয়ক এখানে 1 মোল ছিল, ঠিক আছে, যেহেতু এটার সামনে 1 আছে, 1 মোল। তো তোমাদের অঙ্কে যে কোনো সংখ্যা দিতে পারে যে PCl5 20 মোল PCl5 নিয়ে বিক্রিয়া করে, তো তখন তোমরা 1 মোলের জায়গাতে এখানে 20 মোল দিবা, ঠিক আছে। যেহেতু আমরা পার্সেন্টেজ হিসেবে করব, এই জন্য আমরা যে কোনোরে 100% ধরে নিই। 100% মানে কি 1, তাই না, 100% মানে কি 1, এই জন্য আমরা 1 ধরে নিছি, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা পার্সেন্টেজ বের করতেছি, মানে আলফার একটা 10% বা 20% মান হতে পারে, এই জন্য এটার আগে যেহেতু এটার আমরা 100% ধরলাম, মানে ওখানে 1 দিলাম, ঠিক আছে। তোমাদের অঙ্কে যদি 20, 30, 50 যা দেওয়া থাকবে, তাহলে আমরা ওটা ধরবা। তাহলে এটা আমরা ধরলাম 1 মোল, এটার আগে যদি 2 থাকতো, তাহলে কিন্তু আমরা 2 ধরতাম, বুঝছো, 3 থাকলে 3 ধরতাম। তাহলে এটা হলো 1 মোল, আর প্রাথমিক অবস্থায় এদের পরিমাণ তো 0, আমরা জানি যে কোনো বিক্রিয়ার শুরুতে উৎপাদের পরিমাণ 0 থাকে, তেমনি এদের পরিমাণও 0 আছে, বুঝছো। তাহলে সাম্য অবস্থায় আমরা তোমাদের বলছিলাম এই সাম্য দ্রব্যক বের করে সবসময় সাম্য অবস্থায়, তাই না। আর সাম্য অবস্থায় কোনটা, এটা অবশ্যই তোমরা আগে ভিডিওতে বুঝছো, যে অবস্থায় কি বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা একদম কনস্ট্যান্ট, আর ঘনমাত্রার পরিবর্তন হইতেছে না, ঠিক আছে, আর ঘনমাত্রা পরিবর্তন হইতেছে না, ওটা হলো সাম্য অবস্থা। তো সাম্য অবস্থায় কী হবে, অবশ্যই দেখো সাম্য অবস্থা মানে কি, অবশ্যই বিক্রিয়ক থেকে অনেকখানি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ফেলছে, তাই না। সাম্য অবস্থা শুরু করেছিলাম 1 মোল নিয়ে, এই 1 মোল তো আস্তে আস্তে ভাঙবে, ভেঙে তো উৎপাদ তৈরি করবে। তাহলে এখন তার এই সাম্য অবস্থায় তো এর কাছে আর 1 মোল থাকবে না, থাকবে কি, এর কাছে আর 1 মোল থাকবে না। অবশ্যই 1 মোল থেকে যতটুকু পরিমাণ সম্ভব, 30%, 40%, 50%, যতটুকু সম্ভব উৎপাদ ওরা কিন্তু তৈরি করবে। তার মানে সাম্য অবস্থায় এটা যতটুকু আগে ছিল ততটুকু কিন্তু এখন নাই। তাহলে এখন আমি ধরলাম কতটুকু বিয়োজিত হয়েছে, ধরলাম 1 থেকে এই আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এটা হলো বিয়োজন মাত্রা, একটু আগে তোমাদের আমরা দেখাইলাম, ঠিক আছে। ধরলাম আমি এর থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে কি এরা তো আলফাই তৈরি করবে, এটা হলো কি তোমার কি যে মোল অনুপাত হিসেবে, ঠিক আছে। যদি এখানে 2টা ক্লোরিন থাকতো, তাহলে এখানে 2 আলফা তৈরি করতো, ঠিক আছে। এখানে যদি 3টা PCl5 থাকতো, তাহলে এখানে 3 আলফা তৈরি করতো, ঠিক আছে। তাহলে এখানে আলফা বিয়োজিত হয়, এই আলফাটাই এরা তৈরি করে, ঠিক আছে, মানে এই আলফা পরিমাণটাই এই 2টা তৈরি হয়।
তাহলে এখানে যেহেতু আলফা বিয়োজিত হয়েছে ফলে এরা অবশ্যই আলফাই তৈরি করবে। এখানে যদি 2 মোল থাকতো তাহলে এখানে আলফা বিয়োজিত হয়ে এখানে 2 আলফা টু 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 আলফা এখানে যত মোল থাকবে তত মোল তৈরি করতো। ঠিক আছে, এটা একটা অনুপাত তোমার এখানে দেওয়া থাকবে। তাহলে এখান থেকে আলফা যদি বিয়োজিত হয় তাহলে এই আলফাটা গেল কই? অবশ্যই উৎপাদ তৈরি করছে, বুঝছো না? বিক্রিয়ক যতটা কমবে উৎপাদ কিন্তু ততটাই তৈরি হবে, বুঝছো না? বিক্রিয়ক যতটা কমবে উৎপাদ ততটাই তৈরি হবে। তাহলে বিক্রিয়ক থেকে এখানে আলফা হয়েছে, সে এই এও আলফা তৈরি করছে, এ আলফা তৈরি করছে, কারণ মোল এদের 1 আর 1, বুঝছো? তাহলে সাম্য অবস্থায় এর এখন এত মোল আছে, তাই না? এর এখন কি এত মোল, আর এর আছে এত মোল, আর এর আছে এত মোল। ঠিক আছে, তাহলে এখন তোমারে আমি বলছি তুমি এখন কী বের করবা? এই বিক্রিয়ার কেসি বের করবা। কী বের করবা? কেসি। এখন তোমারে এখানে এই এরা তো অবশ্যই একটা পাত্রে সংগঠিত হইতেছে, ওই পাত্রে তো তোমার আয়তন দেওয়া থাকবে। তাহলে আয়তন মনে করো দেওয়া আছে কত? ভি। ঠিক আছে, আয়তন দেওয়া আছে তোমার ভি। ঠিক আছে, আয়তন দেওয়া আছে ভি, আর মোট চাপও তো দেওয়া থাকবে, তাই না? মনে করো যে মোট চাপ, ওই পাত্রের চাপ দেওয়া আছে 1 atm। ঠিক আছে, এটা হলো প্রেশার, 1 atm দেওয়া আছে, হ্যাঁ, আয়তন দেওয়া আছে এটা। তাহলে এখন কেসি আমি তোমাদের বলছি যে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? তাহলে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, দেখো এখানে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ কে কী আছে? ফসফরাস টাইক্লোরাইড আর ক্লোরিন। তাহলে এখানে কি PCl3 এটা বাই ক্লোরিন। ঠিক আছে, আর বিক্রিয়ক কী আছে? PCl5 এটার ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এখন এই ঘনমাত্রা এখন তুমি বের করবা কেমনে? আমি বলছি ঘনমাত্রা বের করার সূত্র কি? ঘনমাত্রা সমান কি? মোল বাই আয়তন, তোমরা জানো। তাহলে ঘনমাত্রা সমান কি? মোল বাই আয়তন। ঘনমাত্রা সমান কি? মোল বাই আয়তন। এটা ছোটো বাচ্চার সূত্র, আয়তন। ঠিক আছে, তাহলে এখন PCl3 এর ঘনমাত্রা তুমি কি কেমনে বের করবা? এর মোল বাই আয়তন। মোলটা কোন অবস্থায়? অবশ্যই সাম্য অবস্থায়। তাহলে সাম্য অবস্থায় PCl3 এর মোল ছিল কত? এই যে দেখো সাম্য অবস্থায় মোল কত? এই যে আলফা, তাই না? তাহলে সাম্য অবস্থায় এর মোল হলো আলফা, আর আয়তন কিন্তু ভি। ঠিক আছে, তাহলে এই সাম্য অবস্থায় PCl3 ঘনমাত্রাটা আমি বের করলাম। এখন আমার কি আবার ক্লোরিনের ঘনমাত্রা বের করা লাগবে। তাহলে ক্লোরিন গ্যাস এইটার ঘনমাত্রা কোনটা? সাম্য অবস্থায় এর মোল কত? আলফা। তাহলে এই আলফা বাই কি? আয়তন ছিল ভি, একই। ঠিক আছে, আর PCl5 এর ঘনমাত্রা কত সাম্য অবস্থায়? এর হলো 1 মাইনাস আলফা, এটা হলো সাম্য অবস্থায় এর মোল ছিল বাই টোটাল আয়তন ভি। ঠিক আছে, তাহলে এই তিনটা আমি এখানে বসাই দিলে তো হয়ে যেতেছে। তাহলে এই তিনটা তুমি এখানে এখন বসাই দাও, তুমি এই তিনটা এখানে এখন বসাই দাও। তাহলে এই যে PCl3 ছিল কত? PCl3 আলফা বাই ভি ইন্টু ক্লোরিন ছিল কত? আলফা বাই ভি। ঠিক আছে, আলফা বাই ভি। আর এখানে PCl কত ছিল? 1 মাইনাস আলফা বাই ভি। ঠিক আছে, তাহলে এটা যদি করো তাহলে দেখো উপরে কি আসে? এই দুইটা গুণ করে দাও, দেখো আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার আসে। ঠিক আছে, আর এইটা উল্টায় উপরে চলে যাবে না, উপরে যাবে ভিটা উপরে যাবে, আর 1 মাইনাস আলফা নিচে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ভি কাটা যায়, তাহলে কি থাকে উপরে থেকে আলফা স্কোয়ার ভি, আর নিচে হলো 1 মাইনাস আলফা। আচ্ছা, আলফা স্কোয়ার ভি থাকে নিচে, আর এখানে ভি থাকবে না। ঠিক আছে, তাহলে আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি, এটা হলো কেসি। ঠিক আছে, এটা হলো কি? কেসি। তোমাদের এই কেসিটা এইভাবে বের করা লাগে না। ঠিক আছে, তোমার এই কেসি এইভাবে এরকম করে কিন্তু সূত্র বের করা যায়, প্রত্যেকটা সূত্র বের করা যায়, কিন্তু তোমাদের এরকম করে সূত্র মনে রাখা লাগবে না। ঠিক আছে, এরকম মনে রাখা লাগবে না। এখানে আলফার পরিমাণ তোমার যদি দেওয়া থাকে তখন কিন্তু তুমি সুন্দর, তোমার যদি বলে আলফা 10%, তাহলে এখানে আলফার জায়গাতে জাস্ট 10% মানে কি 0.1, আর মোট আয়তন একটা দেওয়া থাকবে, তাহলে তুমি ওই বিক্রিয়ার কেসি কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারবা, তাই না? ইজি, এই সূত্রটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু হবে। তো এই কেসির সূত্রটা তোমাদের মনে রাখা লাগে না, তবে আমি এখন তোমাদের তিনটা বিক্রিয়া দেখাই, এই তিনটা বিক্রিয়ার কেপির সূত্রটা তোমার মনে রাখা লাগে। ঠিক আছে, আমি তোমাদের একটা দেখাবো কেপি, তোমরা এটা মনে রাখবা, বাকি দুইটাই ইজিলি মনে থাকবে। ঠিক আছে, তারপর কেসি বের করে দেখাই। তাহলে এইটা আমি তোমাদের প্রসিডিউর দেখালাম আসলে কীভাবে তোমরা বের করবা। ঠিক আছে, দেন তুমি এবার এখানে আসো, দেন আমি একটা কেপি বের করে দেখাই। ঠিক আছে, কেপি বের করে দেখাই, এটা একটু ঠান্ডা মাথায় দেখবা। কেপি আমি দেখো এই যে একটা বিক্রিয়ার এখন কেপি লিখতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা হলো কি? এই যে N2 প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, এটা বিক্রিয়া করে কী তৈরি করে? অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তাহলে এইটাও সেম, এইটা শুরু হয়েছে কত? তো প্রাথমিক অবস্থায় ঠিক আছে, প্রাথমিক অবস্থায় এটার ছিল কত? 1 মোল, তাহলে এটা হলো 1। এটা ছিল কত? 3 মোল, তাহলে এটা হলো 3। আর প্রাথমিক অবস্থায় তো উৎপাদ সবসময় 0। ঠিক আছে, এবার আসে সাম্য অবস্থায় কি? বিক্রিয়ক থেকে আস্তে আস্তে কমবে, তাহলে 1 থেকে কত কমবে? 1 থেকে আলফা। ঠিক আছে, এর মোল অনুপাতে কমবে, আর এখান থেকে কত কমবে? 3 মাইনাস কত?
3 - 3 আলফা। এটা ভালো মাথায় রেখো, ঠিক আছে? এর মোল যতটুকু তার থেকে সেই শতাংশ হারে কমবে, বুঝছ? মোল যতটুকু তার থেকে সেই শতাংশ হারে কমবে, কারণ 1 মোল নাইট্রোজেন কিন্তু 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে 1 মোল নাইট্রোজেন কমা মানে 3 মোল হাইড্রোজেন কমা, তার মানে একটা আলফা কমা মানে হাইড্রোজেনের 3টা আলফা কমা, বুঝছো? তাহলে এই মোল মোল পরিমাণ কিন্তু করবা, ঠিক আছে? তাহলে এই উৎপাদ কত হবে? এর কাছে 2, তার মানে 2 আলফা, বুঝছো? তাহলে সামনে যে মোলটা থাকে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা আসলে হয়। তাহলে বিক্রিয়ক থেকে মাইনাস হয় আর উৎপাদ কিন্তু 0-র সাথে প্লাস হয়। তাহলে এখানে 2 যেহেতু আছে, তাহলে 0 + 2 আলফা হবে, মানে কি 2 আলফা তৈরি করতেছে, কারণ এটা 0 ছিল, এখন 2 আলফা তৈরি করবে। এরা এখান থেকে কমছে কারণ এটা তৈরি করবে এই জন্যই, বুঝছো? তাহলে এখান থেকে বিয়োগ আর এখানে এই, তাহলে সাম্য অবস্থায় এর মূল এত, এর মূল এত, এর মূল এত, তাই না? এখন তোমারে মোট চাপ দেওয়া থাকবে, মোট চাপ এটা তোমার দেওয়া থাকবে, মোট চাপ সমান পি, ঠিক আছে? এখন তোমার আমি কি কেপি বের করব, তাই তো? তো কেপি সমান দেখো, কেপি, আচ্ছা কেপি সমান কি? আমি বলছিলাম যে কেপি চাপ যেহেতু উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, এখানে উৎপাদের আংশিক চাপ, উৎপাদকে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার আংশিক চাপ দেখো, অ্যামোনিয়ার আগে কিন্তু 2 আছে, তাহলে এটার উপর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়ক আছে কি নাইট্রোজেন গুণন হাইড্রোজেন, পার্শিয়াল প্রেশার অফ কি H2, কিন্তু হাইড্রোজেন আগে 3 আছে, তাহলে এটার উপর 3 হবে, বুঝছো কি না? তাহলে উৎপাদ বাই বিক্রিয়ক যার আগে যত মোল থাকবে ওটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? বা কিউব হয়ে যাবে এটা। তাহলে এখন তোমার ওই একই, আগে আমরা যেমন এই 3টার কি তখন ঘনমাত্রা বের করলাম, এখন আমার এদের আংশিক চাপ বের করতে হবে, তাই না? তাহলে এখানে আংশিক চাপ বের করো। এখন আংশিক চাপ বের করার জন্য আমি বলছিলাম মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো পার্শিয়াল প্রেশার প্রথমে কি অ্যামোনিয়ার আমি আংশিক চাপ বের করি। তাহলে আংশিক চাপ বের করবো কেমনে? নিজের মোল বাই মোট মোল। আচ্ছা, এখান থেকে আমার মোট মোলটা হিসাব করতে হবে, সাম্য অবস্থায় মোট মোল কত। তাহলে সাম্য অবস্থায় মোট মোল কত? সাম্য অবস্থায় মোট মোল, সাম্য অবস্থায় মোট মোল কত? সাম্য অবস্থায় টোটাল উৎপাদ বিক্রিয়ক সবাইরে মিলায় টোটাল কত মোল আছে সাম্য অবস্থায়? দেখো এর মোট মোল, তাহলে কি 3টার আমি জাস্ট যোগ করব বিক্রিয়ক উৎপাদ। সাম্য অবস্থায় N2 ছিল কত? 1 - আলফা, প্লাস হাইড্রোজেনে কত ছিল? 3 - 3 আলফা, প্লাস NH3 ছিল কত? 2 আলফা। তাহলে সবগুলো যদি যোগ করো তাহলে কত হয়? দেখো যে 2 আলফা এখানে মাইনাস, তাহলে -2 আলফা, তাহলে এখানে আসবে কত? দেখো 1 + 3 মানে কি 4 মাইনাস, তাহলে 4 - 2 আলফা, ঠিক আছে? এটা হলো টোটাল সাম্য অবস্থায় মোট মোল। তাহলে এখন আমি পার্শিয়াল প্রেশার অফ কি, আমি এখন অ্যামোনিয়ার আংশিক চাপ যদি বের করি, তাহলে আমি বলছি আংশিক চাপ বের করবা কেমনে? আগে মোল ভগ্নাংশ ইন্টু মোট মোল, আর মোল ভগ্নাংশ কী ছিল? নিজের মোল বাই মোট মোল। তাহলে অ্যামোনিয়ার নিজের মোল ছিল 2 আলফা, আর মোট মোল ছিল কত? 4 - 2 আলফা, ঠিক আছে? তাহলে এটা হলো কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ ছিল কত? পি, তাহলে আমি পিএম বসালাম, ঠিক আছে? তারপর পার্শিয়াল প্রেশার অফ কত? হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের দেখো নিজের মোল ছিল কত? 3 - 3 আলফা, 3 - 3 আলফা, ইন্টু মোট মোল ছিল কত? 4 - 2 আলফা, ঠিক আছে? ইন্টু মোট চাপ পি। তেমনি যদি নাইট্রোজেনের বের করি, তাহলে নাইট্রোজেনের কত ছিল? 1 - আলফা ছিল নিজের মোল, আর মোট মোল তো সবার সেম, ইন্টু পি, ঠিক আছে? তাহলে এই 3টা যদি আমি এখানে বসাই দিই তাহলে কিন্তু আসলে হয়ে যায়, বুঝছো কি না? তাহলে এখানে পার্শিয়াল প্রেশার, এটা একটা বড় একটা মনে করা সংখ্যা আসবে, কিন্তু আসলে এটা ক্যালকুলেশন করা লাগে যে পার্শিয়াল প্রেশার অফ কি অ্যামোনিয়া, যে অ্যামোনিয়া এটা হলো তোমার কত ছিল? যে 2 আলফা বাই এখানে 4 - 2 আলফা, ঠিক আছে? তো এই টোটালটার উপরে কি স্কোয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে পি ছিল, ভিতরে পিও ছিল, তাই না? তাহলে ইন্টু পি। তারপর নিচে দেখবা যে নাইট্রোজেনের কত ছিল? 1 - আলফা বাই 4 - 2 আলফা ইন্টু পি। এটার উপর তো কোনো স্কোয়ার টোয়ার নাই, কিন্তু হাইড্রোজেনের এখানে কত? 3 - 3 আলফা বাই 4 - 2 আলফা ইন্টু পি। এটার উপরে কত ছিল? নাইট্রোজেনের 3, ঠিক আছে? হিসাব এখন শুধু ক্যালকুলেশন। তাহলে এখন দেখবা এই যে উপরে দেখো 4 প্রত্যেকের কিন্তু হর সেম, তাই না? এখানে 4 - 2 আলফা, এখানে 4 - 2 আলফা, এখানে 4 - 2 আলফা। তাহলে উপরে ছিল 4 - 2 আলফা 2টা, আর নিচে ছিল কয়টা? নিচে ছিল এই যে এখানে আছে টোটাল 3টা, কারণ উপরে কিউব আছে 3টা, আর এখানে একটা 4টা। তাহলে নিচে হলো তোমার 4টা, আর উপরে আছে 2টা। তাহলে উপরে ওটা ভ্যানিশ করে দেওয়া যায় না? তাহলে উপরে এটা দেখবা যে কি এই 2-এর উপরে হলো 4 আলফা স্কোয়ার পি, ঠিক আছে? 4 আলফা স্কোয়ার পি হইল, নিচের এটা ভ্যানিশ,
কারণ 4 - 2 আলফা উপরে 2টা আছে আর নিচে আছে 4টা, তাহলে ওই 2টা এই 4টা দিয়ে ভাগ করলে নিচে 2টা থাকে যায়, তাই না? তাহলে নিচে দেখবা এখানে কি থাকবে যে 1 - আলফা, 1 - আলফা, আর এখানে কত 3 - 3 আলফা, এর উপরে কিউব, আর এর মধ্যে একটা পি ছিল মানে P3, আর এর মধ্যে একটা পি ছিল মানে P4, তাহলে এখানে হয়ে যায় কত P4, ঠিক আছে? আর নিচে এখন এখানে কয়টা হবে, 4টা ছিল, এখন 2টা হয়ে যাবে, কারণ উপরে 2টা দিয়ে আমি কাটাকাটি করছি, স্কোয়ার, ঠিক আছে? বুঝছো এটা? তাহলে এখন দেখো এই যে উপরে পি আছে এখানে, তাহলে নিচে একটা পি কম হয়ে যাবে, তার মানে 4 আলফা স্কোয়ার, আর নিচে কিন্তু পি কিউব হয়ে যাবে, ঠিক আছে? আর এইটা উল্টায় যাবে, আমি উল্টায় উপরে নিতে পারবো না, এই হরটারে উল্টায় উপরে নিতে পারবো, তাহলে এখানে হয়ে যাবে কত 4 - 2 আলফা উপর স্কোয়ার, আর নিচে তোমার থাকে কত 1 - আলফা আর 3 - 3 আলফা, এটার উপর কিউব, ঠিক আছে? তাহলে এইটা হলো এইটার সূত্র, এটার আর তো ছোটো করা তেমন যায় না, তাহলে এইটা হলো এইটার সূত্র, এইটাও তোমাদের মনে রাখা লাগবে না, এটা এই সূত্রতে তেমন কিন্তু আসে না। হ্যাঁ, আমি তোমাদের বের করা দেখাইলাম। এখন এইরকম আরও 3টা বিক্রিয়া আছে, বুঝছো? আরও 3টে বিক্রিয়ায় কী কী আসে এটা তোমাদের একটু দেখাই, যে এরকম মোট তোমাদের যে পরীক্ষায় 3টা বিক্রিয়া আসে, এটা সব থেকে বড়, এই জন্য এটাই আমি করে দেখাইলাম। এখন এরকম করে যদি আমি আরও 3টা বিক্রিয়ক আছে এটাতে যদি আমি করে দেখাই, দেখো তোমাদের পরীক্ষায় আসে কোনগুলো, এগুলো আমি দেখাই। দেখো তোমাদের পরীক্ষায় আসবে যে N2O4, ঠিক আছে? এটা করে যে 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো, এটা একটা। তারপর PCl5, এই যে প্রথমে যেটা আমি দেখাইছিলাম, এটা ভেঙে কি PCl3 তৈরি করছে প্লাস ক্লোরিন তৈরি করছে, এটা একটা। আরেকটা আছে যে H2 + I2, তোমাদের এই 3টা সব থেকে বেশি আছে, ঠিক আছে? ওইটা আমি দেখাইলাম, ওইটা তেমন আসে না, ওইটা কঠিন থেকে ওইটা আমি দেখাইলাম, মানে অমনে করে তোমরা বের করবা, তোমরা নিজেরা বের করতে পারবা, এটা হলো কথা, ঠিক আছে? তোমরা নিজেরা অমনে যে কোনো বের করতে পারবা। অ্যান্ড কোনো কারণে তোমারে হয়তো তুমি আলফা বের করার একটা ঝামেলা নাও নিতে পারো, ঠিক আছে? তুমি জাস্ট কী করবা, ওই যে বাংলা নিয়ম আমি বললাম না, যে তুমি কি ওই যে আংশিক চাপ বের করবা, তোমার বলবে 3 মোল যায়, ওটা থেকে 3 মোল বিয়োজিত হয়ে যায়, তাহলে তখন তুমি কি করবা? আচ্ছা এখানে তাহলে এটা দেখো, এখানে এখন আমি এই 3টার, তো এই মাঝখানে যেটা আছে N2O4, 3টা আমি তোমাদের কীভাবে মনে রাখবা সেটা আমি বলছি। এইটার দেখো কেপি, এটার কেপির সূত্র আছে, দেখো ওই যে ওই সূত্র যেভাবে আমি করলাম ওইভাবে যদি আমি করি, তাহলে দেখবো যে 4 আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার, এটা আমি পাবো, ঠিক আছে? সহজ। আচ্ছা তারপর এইটার যদি আমি কেপি বের করি, যেমন PCl3, এটা জাস্ট কী হবে, এখানে মনে করো যে এখানে এই 4টা এখানে কী হবে, এখানে 4টা থাকবে না, মানে কি আলফা স্কোয়ার পি বাই 1 - আলফা স্কোয়ার, ঠিক আছে? তাইলে N2O4 যেটা, এই বিক্রিয়ায় 4 আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার, এটা একটা থাকবে, ঠিক আছে? দেন আমি যদি এইটাতে যাই তাহলে আমি 4টা বাদ দেবো শুধু, ঠিক আছে? 4টা বাদ দেবো। আর দেন এখান থেকে যদি আমি এইটাতে যাই, তাহলে এখানে আমি কি 4 রে বাদ দিয়ে এটা পাইছি, এখন আমি পি রে বাদ দেবো, তাহলে পি রে বাদ দিলে কী হবে 4 আলফা স্কোয়ার বাই কি 1 - আলফা, আর এইটার ক্ষেত্রে নিচে হোল স্কোয়ার চলে আসে, ঠিক আছে? একমাত্র এই বিক্রিয়ার ক্ষেত্রে এরকম ব্যতিক্রম। তাহলে আমি আরেকবার বলতেছি যে N2O4 যেটা, এই বিক্রিয়া তোমরা মনে রাখবা এই 4 আলফা স্কোয়ার পি মাইনাস বাই 1 - আলফা স্কোয়ার, এটা একটা, ঠিক আছে? তুমি যদি এই সূত্র থেকে এই যে PCl3 এই সূত্র করো, তাহলে এইটা মনে রাখবা, শুধু মনে রাখবা এখান থেকে আমি কি কারে বাদ দেবো, 4টারে বাদ দেবো, বুঝছো? এখান থেকে তুমি যদি 4টারে বাদ দাও তাহলে তুমি PCl3 PCl5 যেটা ওইটার কেপির সূত্র পাওয়া যাবা। আর তুমি যদি হাইড্রোজেন আয়োডাইড যাও তাহলে এখান থেকে তোমার শুধু পিটারে বাদ দেওয়া লাগবে, ঠিক আছে? মানে 4 আলফা স্কোয়ার, আর নিচে যেটা আছে 1 - আলফা, এই টোটালটার উপর স্কোয়ার হবে। এই সূত্রে পি নাই, কেন নাই জানো? এখানে কারণ এখানে উৎপাদের মোল সংখ্যা আর বিক্রয়কের মোল সংখ্যা সেম। বিক্রয়কে দেখো, এটার 1 মোল, এটার 1 মোল, মানে কি 2 মোল, আর এটার 2 মোল, তার মানে উৎপাদ আর বিক্রয়কের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে তো ওই কেপির যে সূত্র সেখানে তুমি পি পাবা না, পি কাটাকাটি চলে যায়, উপরে 2টা পি নিচে 2টা পি কাটাকাটি, এই জন্য এই সূত্রে পি নাই, এটা সহজ, বুঝছো? তাহলে তোমরা শুধু এই সূত্রটা মনে রাখবা, আর মনে রাখবা এখান থেকে তুমি যদি পি বাদ দাও তাহলে তুমি হাইড্রোজেন আয়োডাইড এইটার পাও। কারণ কি? কারণ ওটাতে মোল সংখ্যা সমান, এই জন্য ওখানে অবশ্যই পি থাকবে না। তাহলে পিটা বাদ দিলে আর নিচে 1 - আলফা টোটালটার উপর স্কোয়ার, কারণ এখানে শুধু আলফা স্কোয়ার হয়েছে, আর এখানে 1 - আলফা টোটালটার উপর স্কোয়ার, কারণ এখানেও 1 মোল এখানে 1 মোল, যেহেতু ফলে এখানে একটা 1 - আলফা, এখানে একটা 1 - আলফা, এই জন্য 1 - আলফা টোটালটার উপর স্কোয়ার হয়ে গেছে। আর এখানে যদি যাও তাহলে এখানে তুমি কি জাস্ট 4টারে বাদ দিবা, মানে আলফা স্কোয়ার পি বাই 1 - আলফা স্কোয়ার। তুমি যদি 3টা পাশাপাশি দেখে নিজে একটু ঠান্ডা মাথায় দেখো তাহলে তুমি পাবা। এই 3টার কিন্তু কেসির সূত্র আছে আলাদা করে, যেমন এই যে PCl5, এটার আমি তোমার কেসির সূত্র দেখাইলাম, এটার কেসির সূত্র আমি দেখাই দিলাম কি, যে আলফা স্কোয়ার বাই কি 1 - আলফা বাই ভি।
তো তোমরা তো এত সূত্র মনে রাখতে পারবে না, এদেরও এরকম সূত্রগুলো আছে। তো এত সূত্র কি মনে রাখতে পারবা? এত সূত্র তোমরা মনে রাখতে পারবে না, এই জন্য তোমরা শুধু কেপির সূত্রগুলো মনে রাখবা, ঠিক আছে? কেপির সূত্রগুলো মনে রাখবা। আর কেসি বের করার জন্য একটা সূত্র আছে, দেখো এটা তোমরা জানো যে কি, কেপি সমান কি, কেসি ইন্টু আর টি ডেল এন, এটা মনে রাখলে হয়েছে, ঠিক আছে? তাহলে কেপি কেসির মাঝখানে একটা সূত্র আছে, ঠিক আছে? কেপি আর কেসি, তোমার যদি কেপি, তুমি যদি কেসি বের করো তাহলে তুমি কেপিও বের করতে পারবা, আর কেপি যদি বের করো কেসি বের করতে পারবা, শুধু তোমার যদি তাপমাত্রাটা দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে কেপি থাকলে কেসি পারবা, কেসি থাকলে কেপি পারবা। তো তোমরা কেপির 3টে সূত্র মনে রাখবা, তারপর তোমরা যদি কেসি বের করতে বলে তাহলে এখানে বসায় ক্যালকুলেটর চাপ দিয়ে বের করে নিতে পারবা, ঠিক আছে? তাহলে কেপি সমান কি, কেসি ইন্টু আর টি ডেল এন। তাহলে এই ডেল এন মানে কি, এখানে কাউ দেখি ডেল এন মানে কি, এই ডেল এন মানে তো বুঝতেছো যে মোল সংখ্যার বিয়োগফল, তার মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, ঠিক আছে? উৎপাদের মোল থেকে বিক্রিয়কের মোল যদি বাদ দাও তাহলে তুমি কি পাবা, এই ডেল এন পাবা। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি তো কেপি পাইলাম, তাহলে এই বিক্রিয়ার কেসি কী হবে কাও দেখি, কেসি। তাহলে উৎপাদের মোল আসলে কত, উৎপাদ দেখো 2 মোল, আর বিক্রিয়া কয় মোল, 1 মোল হাইড্রোজেন আর 1 মোল আয়োডিন, মানে কি 2 মোল। তাহলে 2 থেকে 2 যদি আমি বাদ দিই তাহলে ডেল এন মান কত, এখানে ডেল এনের মান কত, 0 না, 0। তাহলে এখানে কেসি সমান কী হবে কাও দেখি, এখানে আমি যদি কেসি বের করি, দেখো এই ডেল এন যদি 0 হয় তাহলে আর টির ওপর 0, কোনো কিছুর ওপর 0 মানে কি 1, তাহলে এই টোটাল মানটা কি 1 হয়ে যাবে, তার মানে কেপি সমান কি, কেসি। তাহলে এই বিক্রিয়া কেসি সমান কী হবে, এই 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা, এটার সমানই হবে কেপি কেসি সমান। তাহলে কেপি কেসি সমান কোন বিক্রিয়া, এটা খুবই আসে, কেপি কেসি সমান কোন বিক্রিয়া খুবই আসে, যেই বিক্রিয়া উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান, মানে আমি যদি বিয়োগ করি তাহলে আমি 0 পাবো। তাহলে যেই বিক্রিয়া উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান সেই বিক্রিয়া কেপি সমান কেসি হবে, ঠিক আছে? তাহলে তোমার বলতে পারি এমসিকে যে কোন বিক্রিয়ায় কেপি গ্রেটার দেন কেসি বা কেসি গ্রেটার দেন কেপি। দেখো কেপি সব সময় বড় কখন, যখন এই মানটা অবশ্যই 1-এর থেকে বড় হবে, তাই না? কারণ কোনো একটা কিছুর সাথে যদি 1-এর থেকে বড় মান গুণ করো তাহলে যেই মানটা পাবা সেটা তো কেপির মান হবে, তাই না? তাহলে কেসির সাথে বড় একটা মান গুণ অবস্থায় থাকার পর তুমি কেপির মান পাও, তাহলে অবশ্যই কেপি বড়, তাই না? কারণ কেসির সাথে কিছু একটা গুণ দিলে তারপর তুমি কেপির মান পাও, তাহলে অবশ্যই কেপি বড়। কখন বড়, যখন কেসির সাথে গুণ যেটা দিবা সেটা অবশ্যই বড় একটা সংখ্যা হইতে হবে, 1-এর বড়। তাহলে এই সংখ্যাটা 1-এর বড় কখন হবে জানো, যখন ডেল এনের মান 0 থেকে 1 হবে, ঠিক আছে? ডেল এনের মান যদি 0 হয় তখন তো কেপি কেসি সমান হয়ে যায়, তাই না? তাহলে ডেল এনের মান যদি 0-র থেকে বড় হয়, মানে 1, 2, 3 বা 0.1, 0.2, মানে এক কথায় 0-র থেকে বড় যদি হয়, ঠিক আছে, মানে 1-এর সমান যদি হয় বা 1 থেকে বড় যদি হয় তখন কিন্তু কেপি অবশ্যই বড় হয়ে যাবে, বুঝছো কি না? তাইলে এই কেপি ইকুয়াল কেসি কখন হবে, যখন ডেল এন ইকুয়াল 0, ঠিক আছে? যখন বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান হবে, দুইটার বিয়োগফল 0 পাবা, তখন কেপি সমান কেসি হবে। কেপি কখন বড় হবে কাও দেখি, কেপি কখন বড় হবে, যখন এই মানটা 1-এর থেকে বড় হবে। এই মানটা 1-এর থেকে বড় হবে কখন, যখন ডেল এনের মানটা তোমার কি অবশ্যই 0 হওয়া যাবে না, ঠিক আছে? ডেল এর মানটা অবশ্যই 0 হওয়া যাবে না। তাহলে কেপির মান কখন বড় হবে কত, যখন কেসির সাথে অবশ্যই 1-এর থেকে বড় কোনো মান গুণ থাকবে, ঠিক আছে? কারণ যদি 1 গুণ থাকে তাহলে কেপি কেসি সমান হয়ে যাবে। তাহলে 1-এর থেকে বড় যেমন 1.5, 2, 2, 3 যদি গুণ থাকে তাহলে কেসির সাথে 2 গুণ মানে কি, কেসির সাথে 2 গুণ করলে আমি কেপির মান পাই, তাহলে অবশ্যই কেপি বড়। তাহলে কেসির সাথে যদি 1-এর থেকে বড় কোনো মান গুণ থাকে তাহলে সেইটা তখন হবে কেপির মান বড় হবে। আর কেসি 1-এর থেকে বড় মান মানে কি, যখন ডেল এনের মান কত 0 থেকে বেশি হবে। ডেল এনের মান যদি 0 হয় তখন তো কোনো কিছুর উপর 0 মানে 1, মানে কেসির সাথে 1 গুণ মানে কেপি কেসি সমান। বাট 0-র থেকে যদি বড় কোনো মান থাকে তো তখন 0-র থেকে যে কোনো বড় কোনো মান থাকলে এই আর টির মানটা অবশ্যই 1-এর থেকে বড় কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে 1-এর থেকে বড় কিছু হবে মানে কি, কেসির সাথে 1-এর থেকে বড় কিছু গুণ করে আমি কেপি পাই, মানে কেপি অবশ্যই বড়। তাহলে তোমরা সহজে মনে রাখো যে ডেল এনের মান যদি 0 থেকে বেশি হয়, ডেল এনের মান যদি 0 থেকে বড় হয় 0.5 বা 1 বা 2, 3, তাহলে আমরা কেপি বড় পাবো। আর যদি 1-এর থেকে ছোট হয়, ঠিক আছে, ডেল এনের মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে কেপি ছোট হবে, কেসি বড় হবে, ঠিক আছে? সাপোজ তুমি ডেল এনের মান কত -2 পাইলা, -2 পাইলা, তাহলে যেহেতু -2 তার মানে 0 থেকে ছোট, তো তখন কেসি বড় হয়ে যাবে। তো তোমরা নর্মালি ধরো যে নর্মালি আমরা জানি কেপি বড়, কারণ নর্মালি ডেল এনের মান 1-এর থেকে বেশি যদি হইতে থাকে, তোমরা যদি দেখো যে হয়েছে তাহলে কেপি বড়, ঠিক আছে? কারণ এটা হলো মেইন সূত্র, প্রথমে কেপি মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? যদি এই ডেল এনের মান দেখো -2 মানে 0 থেকে ছোট হয়ে যায়,
জিরো থেকে ছোট যদি হয় -2 হয়, তাহলে দেখো যে RT উপরে কি -2 ইন্টু KC ইকুয়াল কি KP, তাই না? এই উপরে -2 মানে কি? আমরা জানি যে -2 মানে কি KC বাই RT, এইটার উপর স্কোয়ার, তাই না? কোনো কিছুর উপর -2 মানে কি 1/স্কোয়ার করা যায়, তাই না? -10 মানে কি 1/, ওটার উপর 10 গুণ, তাই না? 10⁻³ মানে কি 1/10⁻³, এটা তো তোমরা জানো। তাহলে -2 মানে কি 1/RT², এই পাশে আছে KP। তো তখন আমরা KC সমান কী পাওয়া যাবো? কত KC সমান এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তার মানে কি KP ইন্টু RT এটার উপর স্কোয়ার। তার মানে দেখো KPর সাথে অনেক বড় একটা মান গুণ করলে আমরা KC পাই, তার মানে KC তখন বড়। তাহলে যখন 0 থেকে মান কম হয়ে যাবে তখন কিন্তু কি KC বড় হয়ে যাবে। তাহলে নর্মালি মনে রাখো যখন সমান হয় তখন আমরা KP ইকুয়াল KC পাই, এটা সব থেকে বেশি আসে। বাট যখন 0 থেকে বড় হবে তখন KP বড়, এটা নর্মাল নিয়ম, কারণ সূত্রে এরকম এভাবে দেওয়া আছে। 0 থেকে বড় হলে KP বড়, বাট 0 থেকে ছোট যদি হয় মানে মাইনাস যদি হয় তো তখন হয়ে যায় KC বড়, ঠিক আছে? আর ডেলেন পাবা আর KP KC, তার মানে এই তিনটা এখানে তোমরা মনে রাখবা। আর ওই KP থেকে KC কীভাবে পাই এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? একটা KC কীভাবে বের করতে হয় আমি আগে দেখাইলাম, একটা KP কীভাবে বের করতে হয় এটা দেখাইলাম, তিনটারে আমি শর্টকাট সূত্র তোমাদের দেখাইলাম, আলফা কীভাবে বের করতে হয় এটা দেখাইলাম, কখন KP KC সমান হবে, কখন KP বড় হবে, কখন KC বড় হবে সেটা দেখাইলাম। তো সব কিছু দেখালাম, এখন লাস্টে আমি দেখাবো যে KP KCর একক কী। তো নর্মালে দেখো যে KP মানে এখানে তো অবশ্যই তুমি কি চাপ ব্যবহার করবা, তাই না? KP মানে আংশিক চাপ ব্যবহার করবা, মানে প্রত্যেকটার একক কি ATM। তাহলে KPর একক হবে ATM, এইটার উপরে ডেলেন, ঠিক আছে? আর KCর একক কী হবে? ঘনমাত্রা একক কি মোল পার লিটার, ঠিক আছে? তো এইটার উপরে ডেলেন, বুঝছো কিনা? এই ডেলেন মানে কি উৎপাদের থেকে বিক্রিয়ক বিয়োগ করবা, ঠিক আছে? উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ করবা। যেমন এই বিক্রিয়ায় তোমার যদি বলে এই বিক্রিয়া KPর একক কি, এই বিক্রিয়া উৎপাদের মূল সংখ্যা কত 2, বিক্রিয়কের মূল সংখ্যা কত 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তাহলে এই বিক্রিয়া KPর একক কী হবে? 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে ATM, এটার উপর কত 1 মানে কি ATMই, ঠিক আছে? তো এর ঘনমাত্রা কত হবে? মোল পার লিটার, ঠিক আছে? মোল পার লিটার, এটার উপর 1 মানে কি মোল পার লিটারই, বুঝছো কি না? তেমনি এই বিক্রিয়ায় দেখো, এই বিক্রিয়ায় তোমার যদি KPর একক বের করতে বলে, উৎপাদের মোল সংখ্যা কত? এটা 1 মানে 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত 1, তাহলে 2 থেকে 1 এটাও একই হইতেছে এটাও। তো আরেকটা আছে যে যেটা দেখাইছিলাম যে কি N2 + 3, এই বিক্রিয়ায় তোমার যদি বলে এই বিক্রিয়া বের করে দেখাও যে এই বিক্রিয়া আসলে কী হবে। আসলে এই ক্যালকুলেশন বড় ক্যালকুলেশন তোমাদের কিন্তু লাগে না তেমন, বুঝছো? তো এইটা জাস্ট আমি বোঝানোর জন্য দেখাইলাম কীভাবে বের করে, বাট তোমরা এটা মুখস্থ করার দরকার নেই, বুঝছো? এটা আসে না। তাহলে এই সূত্রে কী হবে? উৎপাদের হলো মোল সংখ্যা কত 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত দেখো 3 + 1 4, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ করলে কত হয় 2 - কত 4 সমান কত -2। তাহলে এখানে আর KPর একক কত হবে? কত ATM, এটার উপরে কত ডেলেন, মানে ডেলেনের পার্থক্য কত 2 - 4 মানে কত -2, তাহলে ATM -2, ঠিক আছে? ATM টু দি পাওয়ার -2, এটা হলো আর KPর একক KP। আর KC যদি বের করতে বলে তখন কি আমরা বলছিলাম যে মোল পার লিটার, তাই না? এটার উপরে কত হবে -2, তাহলে এটার উপর যদি -2 হয় আমি যদি গুণ করে দিই তখন কি হয় মোল -2 আর লিটার, মানে লিটার আগে -1 ছিল, -1-এর সাথে -2 গুণ করলে কত মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? মানে L², বুঝছো কিনা এগুলা? আর মোল পার লিটারে কিন্তু বড় হাতের এমও লেখা যায়, তো এম দিয়ে লিখলে তখন কী হবে M-2 হবে, এরকম। তাহলে আশা করি তোমরা এখানে বুঝছো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এখান থেকে অঙ্কগুলো দেখাবো, তাহলে তোমরা আসলে বুঝবা যে যতটুকু আমি পড়াইছি এগুলোর মধ্যেই তোমাদের অঙ্ক টঙ্ক সব তোমরা পারবা, MCQ বলো CQ বলো সব কিছুই বলো। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।